ভয়, বিশ্বাস আর অশুভ সত্যির এক অসাধারণ বাংলা গল্পে সবাইকে স্বাগত। আজ আমরা ছিন্নমস্তার অভিশাপ গল্পটার গভীরে যাব। শুধু কাহিনীটা জানব না, বরং বোঝার চেষ্টা করব কিভাবে এর প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা ঘটনা এমন নিখুঁতভাবে সাসপেন্স তৈরি করে যে আমরা শেষ পর্যন্ত এর থেকে চোখ ফেরাতে পারি না। গল্পটা শুরুই হচ্ছে এই অশুভ একটা সতর্ক বাণী দিয়ে। আমাদের গল্পের নায়ক তান্ত্রিক তারানাথকে কথাটা বলা হচ্ছে। দেখুন, এটাই কিন্তু একটা ক্লাসিক ফোরশ্যাডোয়িং, মানে একদম শুরুতেই একটা রহস্য আর বিপদের সুর বেঁধে দেওয়া হলো, যা আমাদের কৌতূহলকে সাথেই বাড়িয়ে তোলে। তো চলে এলাম গল্পের প্রথম অঙ্কে, নদীর ধারের অভিশাপ। এখানে গল্পের ভিড়টা তৈরি হবে, আমরা চরিত্রগুলোর সাথে পরিচিত হব আর এমন একটা সমস্যার সামনে এসে দাঁড়াবো যা দেখে মনে হবে কোনো সমাধানই নেই। তারানাথ যখন স্থানীয় পুরোহিত নিবারণের সাথে দেখা করেন, তখন তাকে দেখে চমকে ওঠেন। নিবারণের শরীরটা শুধু দুর্বল না, একেবারে রক্তশূন্য। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ভেতর থেকে শুষে নিচ্ছে। আর এই দৃশ্যটা দিয়েই গল্পের মূল সংঘাতটা শুরু হয়, আধ্যাত্মিক বিশ্বাসের সাথে এক অশুভ শক্তির লড়াই। কিন্তু এই অবস্থার কারণটা কি? নিবারণ তখন সব খুলে বলেন। এর শুরু হয় 6 মাস আগে, যখন তিনি এক রহস্যময় সাধুকে মন্দিরের ভেতরে যজ্ঞ করার অনুমতি দেননি। গল্পের ভাষায় এটাই হলো ইনসাইটিং ইনসিডেন্ট, মানে যে ঘটনাটা পুরো গল্পকে চালনা করবে। নিবারণ সাধুটার যে বর্ণনা দেন, তাতে আমাদের চোখের সামনে তার একটা হাড় হিম করা ছবি ভেসে ওঠে। এই যে এত ডিটেল, অস্বাভাবিক ফর্সা রং, কপালে রক্তের তিলক, জ্বলন্ত চোখ, এই সব কিছু মিলে চরিত্রটাকে আরও বেশি বাস্তব আর ভয়ঙ্কর করে তোলে। আর সেই সাধু যাওয়ার আগে এই অভিশাপটা দিয়ে যায়। এটা কিন্তু কোনো ফাঁকা হুমকি ছিল না, এটা ছিল নিবারণের জীবনী শক্তির উপর একটা সরাসরি আক্রমণ। আর সেই রাতেই সাধুর হুমকিটা সত্যি হতে শুরু করে। খেয়াল করে দেখুন ভয়টাকে কিভাবে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। প্রথমে প্রদীপ নিভে যাওয়া, তারপর হারিকেনের কাঁচ ভেঙে যাওয়া, আর শেষে পাথরের মূর্তি থেকে রক্ত পড়া। এই ক্রমবর্ধমান আতঙ্ক নিবারণকে একেবারে অসহায় করে দেয়। পরের দিন সকালে তাকে অজ্ঞান অবস্থাতেই পাওয়া যায়। এবার আমরা গল্পের দ্বিতীয় অঙ্কে ঢুকছি, তদন্ত ও মোকাবেলা। এখন গল্পের গতিটা পাল্টে যাবে। তারানাথ আর শুধু শুনবেন না, এবার তিনি নিজেই তদন্ত শুরু করবেন। আর এখানেই আমরা প্রথমবার অশুভ শক্তির সাথে একটা সরাসরি সংঘাত দেখব। তারানাথ অভিজ্ঞতান্ত্রিক, তিনি নিবারণকে দেখেই বুঝে যান যে এটা কোনো সাধারণ অসুখ নয়। তিনি একে চিহ্নিত করেন তন্ত্র শোষণ হিসেবে। এটা এক বিশেষ ধরনের তান্ত্রিক আক্রমণ, যার মাধ্যমে ধীরে ধীরে শিকারের জীবনী শক্তিটাই শেষ করে দেওয়া হয়। তো আমাদের নায়ক তার প্রথম প্রতিরক্ষাত্মক ব্যবস্থা নিলেন, একটা গণ্ডি কেটে দিলেন। এই কাজটা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে তিনিও প্রস্তুত। এটা আসলে আসন্ন লড়াইয়ের জন্য মঞ্চটা তৈরি করে দিল। আর ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে একটা হিসহিসে অশরীরী কণ্ঠস্বর শোনা যায়। এক ভয়ঙ্কর সত্তা এসেছে দুর্বল পুরোহিতের রক্ত পান করতে। গল্পের উত্তেজনা এখানে একটা অন্য মাত্রায় পৌঁছে যায়। কিন্তু তারানাথ একটু ভয় পান না। তিনি সেই ভয়ঙ্কর নারী সত্তাটাকে সরাসরি চ্যালেঞ্জ করেন। আর এরপর যা শুরু হয় তা হলো মন্ত্র আর শক্তির এক তীব্র লড়াই। ভালো আর মন্দের মধ্যে এটাই গল্পের প্রথম সরাসরি সংঘাত। তবে এটা ছিল একটা সাময়িক জয়। সত্তাটা পালিয়ে গেলেও সে কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি, বরং সে ফিরে আসার হুমকি দিয়ে গেছে। এর মানে হলো পরের রাতের জন্য বিপদটা আরও বেড়ে গেল, কারণ আসল শত্রু তো এখনও আড়ালেই রয়ে গেছে। আর পরদিনই আর একটা নতুন রহস্য। মন্দিরের দরজাটা ভেতর থেকে এমনভাবে বন্ধ যেন কেউ আটকে রেখেছে। এটা থেকে বোঝা যায় যে অশুভ শক্তিটা শুধু নিবারণকে নয়, পুরো মন্দিরটাকেই কবজা করে ফেলেছে। শত্রুর শক্তি কিন্তু বেড়েই চলেছে। এই যে বিপদটা ক্রমশ বাড়ছে, এটাই আমাদের গল্পের শেষ পর্বে নিয়ে আসে। এখন আর শুধু নিজেকে বাঁচিয়ে রাখলে চলবে না, তারানাথকে এবার আক্রমণে যেতেই হবে। আর তার জন্য দরকার একটা অত্যন্ত বিপজ্জনক পাল্টা আচারের।
কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে অন্য জায়গা থেকে। সমাধানটা তারানাথের তন্ত্রবিদ্যা থেকে আসে না, আসে পুরোহিতের নিজের গভীর ভক্তি থেকে। ধ্যানের মধ্যে নিবারণের গুরু এসে তাকে পথ দেখিয়ে দেন। এখান থেকে বোঝা যায় হয়তো ভক্তির শক্তি তন্ত্রের চেয়েও গুরু যে পথ দেখান সেটা এক মারাত্মক বিপজ্জনক আচারের পথ। ব্যাপারটা অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। তারানাথকে এমন এক শক্তিশালী সত্তাকে ডাকতে হবে যাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব, শুধু অন্য একটা অশুভ শক্তিকে হারানোর জন্য। ভাবুন একবার, এখানে সামান্যতম ভুলও কিন্তু মারাত্মক হতে পারে। তারানাথ যখন আচার শেষ করেন তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। তার সামনের মাটির মূর্তিটা জীবন্ত হয়ে ওঠে। মূর্তিটা ফেটে যায় আর তার ভেতর থেকে এক ভয়ঙ্কর জীবন্ত ডাকিনী বেরিয়ে আসে। গল্পের ক্লাইম্যাক্স শুরু হয়ে গেছে। তারানাথ কিন্তু একটুও ভয় না পেয়ে সেই ডাকিনীর মুখোমুখি হন। আর যখন তাকে প্রশ্ন করা হয় সে কি চায়, তার উত্তরটা তার চরিত্রকে ফুটিয়ে তোলে। তিনি নিজের জন্য কোনো ক্ষমতা চান না, তিনি চান সেই শক্তি যা দিয়ে মন্দিরের অভিশাপ দূর করা যায়। ডাকিনীর কাছ থেকে সেই দৈব শক্তি পাওয়ার পর তারানাথ এক মুহূর্তও সময় নষ্ট করেন না। তিনি সেই শক্তিকে ব্যবহার করে চূড়ান্ত দেবীকে আহ্বান করেন, স্বয়ং দেবী ছিন্নমস্তা, যিনি সৃষ্টি আর ধ্বংস দুটোরই প্রতীক। আর এরপরেই গল্পটা তার সবচেয়ে নাটকীয় মুহূর্তে পৌঁছায়। দেবী ছিন্নমস্তা বিদ্যুতের ঝলকের মতো আবির্ভূত হন, আর তার এক খড়গের আঘাতে সেই অশুভ সাধুকে এক মুহূর্তে শেষ করে দেন। এভাবে দৈব শৃঙ্খলা আবার ফিরে আসে। এই চরম মুহূর্তের পর আসে গল্পের শান্ত সমাধান। মন্দিরের শান্তি ফিরে আসে আর নিবারণের স্বাস্থ্য আর জীবনী শক্তিও সঙ্গে সঙ্গে ফিরে আসে। গল্পের সব সমস্যার সমাধান হয়ে যায়। পুরো গল্পটা বিশ্লেষণ করার পর আমাদের মনে এই শেষ প্রশ্নটা এসেই যায়, তন্ত্রের জগতে আসলে সবচেয়ে বড় শক্তি কোনটা? সাধুর অশুভ তন্ত্র সাধনা, নাকি পুরোহিতের অটল বিশ্বাস আর ভক্তি যা শেষ পর্যন্ত স্বয়ং দেবীকে নামিয়ে আনতে পেরেছিল? উত্তরটা হয়তো গল্পের মধ্যেই লুকিয়ে আছে।